আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক ইস্যু নিয়ে ওয়াশিংটনে তৃতীয় ধাপের আনুষ্ঠানিক আলোচনা, ইতিবাচক ফল আশা করছে ঢাকা। নবীন রাজনৈতিক ব্যবস্থার ভিত্তিতে জাতীয় ঐক্য গঠনের চেষ্টা চলছে বললেন প্রধান উপদেষ্টা। অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার। 15 বছর ফ্যাসিস্ট সরকারের শাসন ব্যবস্থায় পুরো জাতির উপর চলেছে স্টিম রোলার বললেন শীর্ষ রাজনীতিকরা। গণতন্ত্রকে হত্যা করা হয়েছে মন্তব্য। ইভিএমে ভোট দিতে না পারা মানুষ পিআর পদ্ধতি কিভাবে বুঝবে বলে বিএনপির প্রশ্ন। এ পদ্ধতির নির্বাচনের দাবি থেকে সরে আসা উচিত মন্তব্য। এবং ভোলার বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে প্রকৃতি ও জীবন ক্লাবের ব্যাপক সবুজায়ন, পরিবেশ প্রতিবেশ সুরক্ষায় কল্যাণকর উদ্যোগকে সামাজিক আন্দোলনের রূপ দেওয়ার আহ্বান। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যু নিয়ে তৃতীয় ধাপের আনুষ্ঠানিক আলোচনা চলছে। ওয়াশিংটনের স্থানীয় সময় মঙ্গলবার দুপুর 2টায় শুরু হওয়া এই আলোচনা চলে বিকেল 5:30 পর্যন্ত। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় তথ্য জানিয়েছে। স্থানীয় সময় বুধবার সকাল 9টায় আবার দুপক্ষের আলোচনা শুরু হবে। 3 দিনের এই আলোচনা শেষ হবে 31শে জুলাই। আলোচনায় বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দলে আছেন প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর নাজনীন কাউসার চৌধুরী। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, 2 দেশের মধ্যে পর্যন্ত আলোচনায় যে অগ্রগতি হয়েছে তার ভিত্তিতে ইতিবাচক ফল আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের পক্ষে আছেন সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্টন লিঞ্চ সহ বাণিজ্য ও শুল্ক সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, একটি নবীন রাজনৈতিক ব্যবস্থার ভিত্তিতে জাতীয় ঐক্য গঠনের চেষ্টা চালাচ্ছেন তিনি। এর আওতায় অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য এমন একটি সমাজ গড়ে তোলা যেখানে প্রতিটি বাংলাদেশি শান্তিতে, গৌরবে, স্বাধীনতা এবং মর্যাদায় জীবনযাপন করতে পারবে। চকর মালিথার রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থান ও তথ্য অনুসন্ধান প্রতিবেদন নিয়ে জাতিসংঘ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর মোহাম্মদ ইউনূস। বক্তব্যে তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থান জাতির ইতিহাসে এক গভীর তাৎপর্যপূর্ণ মুহূর্ত। যে দেশটা আমরা গড়তে চাই, এটা মুখের ভাষার একতা না, যেটা বললাম বলে গেলাম ওরকম না, গভীরভাবে যেখানে আমাদের তরুণরা শিখে আসবে এই দেশ একেবারে নতুন করে বানিয়ে আনতে হবে। এটা উপরই একটা প্রলেপ দেওয়ার পরিবর্তন না। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা। যে সংস্কার আমাদের দরকার, সেই সংস্কার আরো গভীরের সংস্কার। আমাদের জাতির ভেতরে এমন কিছু রয়ে গেছে যেটা যত শাস্তি দিই, যত কিছু দিই, ওটার বীজ বোধহয় আমাদের মধ্যে থেকে যাবে। এই বীজ থেকে আমরা কিভাবে মুক্তি পাই, এটি আজকের জানার বিষয়, আমাদের চ্যালেঞ্জের বিষয়। নির্বাচন নিয়েও কথা বলেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। We are working to build a broad national consensus around a renewed political system. These are not just words. These are something to be embedded in our heart. One that delivers inclusive, participatory and credible elections. The goal is clear: to establish a society where all Bangladeshis can live in peace,
with freedom, with dignity, and with pride. প্রধান উপদেষ্টা বলেন, রাষ্ট্রের ক্ষমতা যেন আর কখনো তার নিজের জনগণকে দমন, স্তব্ধ বা ধ্বংস করতে ব্যবহৃত না হয়, সেজন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। আল্লাহ হাফেজ। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। দেশের প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বলেছেন, গত 15 বছর ফ্যাসিস্ট সরকারের শাসন ব্যবস্থায় গোটা জাতি নির্যাতিত হয়েছে, জাতির উপর স্টিম রোলার চালানো হয়েছে এবং গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান ও তথ্য অনুসন্ধান প্রতিবেদন নিয়ে জাতিসংঘ আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। চকর মালিথার আরও একটি রিপোর্ট। জাতিসংঘ আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান ও তথ্য অনুসন্ধান প্রতিবেদন নিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের আগে জুলাই শহীদ পরিবারের সদস্য এবং রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখেন। আমার ছেলে অত্যন্ত সুন্দর ছিল, সে লম্বা চূড়া ছিল, এদিক থেকে গুলি লাগছে, পিছন থেকে ফুটা হয়ে বের হয়ে গেছে গা। ঐক্যমত্য কমিশনে সংস্কারের যে প্রস্তাবগুলো আছে সেগুলোর প্রতি আমরা আমাদের সমর্থন ব্যক্ত করেছি। অনেকগুলো জায়গাতেই মৌলিক সংস্কারকে যেন আরো বাস্তবায়নযোগ্য করা যায়। তিনটা জিনিস প্যারালাল চলতে হবে: বিচার, সংস্কার এবং নির্বাচন। কিন্তু বিচার আর সংস্কারের আগে যদি কোনো নির্বাচন হয় তাহলে সেটি আরেকটা ন্যাশনাল ডিজাস্টার হতে পারে, আমরা বিশ্বাস করি। তবে বিএনপির দাবি অতি দ্রুত নির্বাচিত সরকার। আমরা চাই যে সংস্কারগুলো যেগুলো খুব জরুরি দরকার সেগুলো অতি দ্রুত হোক, কিন্তু একটা জিনিস আমাদের সকলে বোধহয় মনে রাখা প্রয়োজন, জনগণের প্রতিনিধিত্ব সম্পন্ন সরকার এটা বোধহয় খুব জরুরি দরকার। কারণ ম্যান্ডেট নিয়ে কাজ করা আর ম্যান্ডেট ছাড়া কাজ করার মধ্যে অবশ্যই কিছু পার্থক্য আছে। অনুষ্ঠানের রাজনৈতিক দলের সব নেতাই আশা করেন তরুণ প্রজন্ম আগামীতে এমন বাংলাদেশ প্রতিষ্ঠা করবে যেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে সবার আগে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেকেই ইভিএমেই ভোট দিতে পারেন না, তারা পিআর পদ্ধতি কিভাবে বুঝবেন। তিনি বলেছেন, যেসব রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচন চাইছে তাদের সেখান থেকে সরে আসা উচিত। এখনও গুম হওয়া পরিবারের শিশুদের পুনর্বাসন করা হয়নি বলে হতাশা প্রকাশ করেছেন তিনি। রাহুল রায়ের রিপোর্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাস জুড়ে কর্মসূচির অংশ হিসেবে গুম হওয়া পরিবারের শিশুদের নিয়ে অভিনব আয়োজন গণতান্ত্রিক পদযাত্রায় শিশু। মায়ের ডাক ও আমরা বিএনপি পরিবারের যৌথ উদ্যোগে কর্মসূচির শুরুতে বনানী মাঠ থেকে গুলশান ইউথ ক্লাব পর্যন্ত শিশুদের নিয়ে র্যালি হয়। ছিল নানা আয়োজন। সকালে র্যালি উদ্বোধন করেন বিএনপি মহাসচিব। আমরা আশা করেছিলাম একটা অন্তর্বর্তীকালীন সরকার হলেও যারা কমিটেড এই গণতন্ত্রের প্রতি, তারা একটা স্পেশাল সেল তৈরি করবেন এই শিশুদের পুনর্বাসনের জন্য। তো দুঃখের কথা, সেই কাজটি ঘটেনি। আমরা সংস্কার চাচ্ছি, যদি আমার মানুষের সার্বিক উন্নয়নে না আসে, আমাদের এই শিশুদের ভবিষ্যৎকে নির্মাণ করতে সাহায্য না করে, তাহলে সেই সংস্কার কোনো কাজে আসবে বলে আমি মনে করি না। পরে প্রয়াত বিএনপি নেতা শফিউল বারী বাবুর স্মরণে জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় অংশ নেন মির্জা ফখরুল। দুঃসময়ে শফিউল বারীর মতো নেতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি। আলোচনা করেন সাম্প্রতিক নানা ইস্যু নিয়ে। যারা এখনো ইভিএমে ভোট দিতে পারে না, বোঝে না, তারপরে ইভিএমে ভোট দেয় না, তারা পিআর বুঝবে কি করে? এই চিন্তা ভাবনা থেকে দূরে সরে যেতে হবে। এবং দুঃখজনক ভাবে আমাদের দেশের কয়েকটা রাজনৈতিক দল এটাকে প্রমোট না বন করে বসে আছে, এটা না হলে নির্বাচনে যাব না। এই দেশের মানুষ যেটাতে অভ্যস্ত, সেই ভোটের ব্যবস্থা করেন। অবিলম্বে সংস্কারগুলো শেষ করুন, অবিলম্বে এই যে একটা আছে সনদ ঘোষণা, সেই সনদও ঘোষণা করুন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে লন্ডনের বৈঠকে বসে যেটাতে জাতি অনুপ্রাণিত হয়েছে, আশান্বিত হয়েছে, সেই সময়টাতে নির্বাচন দিন। সংস্কারের জন্য 12টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে পৌঁছানো ইতিবাচক মন্তব্য করে মির্জা ফখরুল বলেছেন, অন্য বিষয়গুলোতেও দলগুলোর একমত হওয়া উচিত। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জুলাই সনদের খসড়ায় জুলাই অভ্যুত্থানের মূল চেতনা পুরোপুরি প্রতিফলিত হয়নি বলেছে জামায়াতে ইসলামী।
জাতীয় নাগরিক পার্টি এনসিপি বলেছে, জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে তা সনদে থাকতে হবে। পূর্ণাঙ্গ জুলাই সনদ ছাড়া সই করবে না এনসিপি। বিএনপি বলেছে, আজ জাতীয় সনদের খসড়ার বিষয়ে মতামত জানাবে। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। দ্বিতীয় দফা আলোচনার ২১তম দিনে জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোকে দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। বাম দলগুলো বলছে, সনদে জুলাই আন্দোলনের চেতনার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনাও যেন অক্ষুণ্ণ থাকে। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২৪-এর গণঅভ্যুত্থান উপস্থাপনাটা সঠিক হয়েছে কিনা এটা আমরা একবার দেখব। রাজনৈতিক দিক থেকে বাধ্যবাধকতার পর্যায়ে আনা যায় সেটা নিয়েও একটু আলাপ আলোচনা আছে। জামাতে ইসলামী বলছে, এই খসড়া বাস্তবায়নে পূর্ণাঙ্গ কোনো দিক নির্দেশনা নেই। এখানে অনেক অপূর্ণতা আছে। জুলাই স্পিরিটে পুরোপুরিভাবে সেখানে রিফ্লেক্ট করছে বলে আমরা মনে হয়নি। এখন প্রশ্ন হচ্ছে, আমরা এতদিন ধরে তাহলে আলোচনা করলাম কি? এতদিন ধরে সব আলোচনা করলাম তো এই জন্য যাতে সংসদে এটার জন্য বেশি আলোচনা করতে না হয়। সুতরাং আমি মনে করি সংসদের প্রথম অধিবেশনে চাইলে কিন্তু এটা পাশ করা সম্ভব। জাতীয় নাগরিক পার্টি এনসিপি বলছে, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় যেসব বিষয়ে ঐক্যমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নের আইনগত ভিত্তি পেতে হবে। মৌলিক সংস্কারের যে প্রস্তাবনাগুলো ঐকমত্য কমিশনে আমরা আলোচনা করেছি, তার কোনো কিছুকে বাদ রেখে যেন জুলাই সনদটা না হয়। একটা অপূর্ণাঙ্গ জুলাই সনদ, সেটাতে আমরা সিগনেচার করবো কিনা সেটা অবশ্যই বিবেচনাধীন। বিএনপি বলছে, তারা শহীদ ও জনগণের কথা মাথায় রেখে জাতীয় স্বার্থে আগামী দিনে শক্তিশালী গণতান্ত্রিক উত্তরণের পথ হিসেবেই দেখছে সংস্কারের প্রস্তাবগুলো। আগামী দিনের যে শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করার সবার স্বপ্ন আছে, প্রত্যাশা আছে, শহীদের স্বপ্ন আছে, তাদের অঙ্গীকার আছে, আমাদের অঙ্গীকার আছে। তো সুতরাং যা কিছুই সংস্কার হবে সংবিধানে এবং অন্যান্য আইনে, সেগুলো জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা হলে সবাই অঙ্গীকার আবদ্ধ সেটা বাস্তবায়নের জন্য। জুলাই সনদের ওই খসড়ার ওপর সংযোজন, বিয়োজন এবং শব্দ ও বাক্যগত যে কোনো পরিবর্তনের জন্য রাজনৈতিক দলগুলো মতামত দেবেন। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গাজীপুরে এখনও স্বৈরাচারের দোসররা বিভিন্ন জায়গায় রয়ে গেছে। এটি অত্যন্ত দুঃখের বিষয়। এইসব স্বৈরাচারীর দোসর ও সন্ত্রাসীদের বিতাড়িত করতে হবে। মঙ্গলবার গাজীপুরের রাজবাড়ী রোডে গাজীপুর জেলা ও মহানগর আয়োজিত জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পথযাত্রা অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও অন্যান্যরা। আমরা বলেছিলাম, জুলাই সনদ সংস্কার শুধু ঐক্যমত হলে নাই, সংস্কার কিভাবে বাস্তবায়ন হবে সেই বিষয়ে ঐক্যমত হওয়া লাগবে। ৯০-এর গণ অভ্যুত্থানের পরে রাজনৈতিক দলগুলো বাংলাদেশের জনগণের সাথে, ছাত্রদের সাথে প্রতারণা করেছিল। ত্রিদলীয় জোটের রূপরেখা তৈরি করা হয়েছিল, এই রূপরেখা কোনো দল মানে নাই। ফলে আমরা এবারে কোনো প্রতারণার সুযোগ দিব না। জুলাই সনদ হতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হবে এবং এর আইনি ভিত্তি থাকতে হবে। নির্বাচিত যেই সরকার গঠন করুক, এই সংস্কার বাস্তবায়নে সে বাধ্যবাধকতা থাকবে। জলবায়ুর অভিঘাত আর পরিবেশ বিধ্বংসী নানান কর্মকাণ্ডে বিপর্যস্ত উপকূলীয় অঞ্চল ভোলার বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে ব্যাপক সবুজায়ন করছে প্রকৃতি ও জীবন ক্লাব। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করছে দেশের জনপ্রিয় মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংক। পরিবেশ প্রতিবেশ সুরক্ষায় প্রকৃতি ও জীবন ক্লাবের কল্যাণকর উদ্যোগকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। হারুনার রশিদের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। ক্রমবর্ধমান উষ্ণায়নে বছরের পর বছর বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। অস্বাভাবিক জোয়ার আর লবণাক্ত পানিতে বিপর্যস্ত উপকূলের জনজীবন। বাস্তুচ্যুত হচ্ছে হাজারো মানুষ। উপকূলের ক্ষতিগ্রস্ত প্রাণ প্রকৃতি রক্ষায় সবুজ বেষ্টনী গড়তেই প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়নের প্রয়াস। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে ভোলা জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। ভোলা এমন একটি জেলা, যেই জেলাতে কিন্তু নানা ধরনের ঝড় জলোচ্ছ্বাস প্রতিনিয়ত ঘটে এবং এই জেলাকে যদি আমরা ভালো রাখতে চাই, একে সুরক্ষিত রাখতে চাই, তাহলে কিন্তু এই যে সবুজের বেষ্টনী, সেই বেষ্টনী তৈরি করতে হবে। এখানে ম্যানগ্রোভ গাছের চারা যেমন রোপণ করতে হবে, অন্যান্য গাছের চারাও রোপণ করতে হবে। সব কিছু মিলিয়ে
আমরা যদি ভোলাকে ভালো রাখতে চাই তাহলে কিন্তু বৃক্ষরোপণের বিকল্প নাই। আসুন আমরা এই বর্ষায় এই ভোলাকে ভালো রাখার জন্য হাতে হাত মিলিয়ে সবাই মিলে আমরা বৃক্ষরোপণ করি আর সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। বাংলালিংকের সহযোগিতায় জেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণের পাশাপাশি চারা বিতরণ করা হয়। জলবায়ু পরিবর্তনের অভিযোজন মোকাবেলায় আমরা গাছ লাগাচ্ছি এবং এই গাছগুলো গ্রিন উইন্ডব্রেকার বা সবুজ বেষ্টনী হিসেবে কাজ করবে। গাছ আমাদেরকে ফুল ফল এবং জ্বালানি কাঠ দিয়ে থাকে। গাছ আমাদের উপকারী বন্ধু, গাছ আমাদের পরিবেশ রক্ষা করে। সবুজায়ন উদ্যোগ শুধু প্রশংসনীয় পদক্ষেপই নয়, বরং সামাজিক দায়বদ্ধতার অনন্য উদাহরণ বলছেন বিশিষ্টজনরা। প্রকৃতি ও জীবন ক্লাবের সঙ্গে যৌথ সহযোগিতার মাধ্যমে এই বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজনটা করা হয়েছে। তো বৃক্ষ আমরা সবাই জানি পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা দরকারি জিনিস। সো এটার কার্যক্রম স্কুলের ছোট ছোট কোমলমতি বাচ্চাদের মাধ্যমে শুরু করা হয়েছে। গাছ আমাদের জীবনকে মূলত আমাদেরকে অক্সিজেন দেয় এবং আমাদের প্রকৃতিকে সুন্দর রাখে। এছাড়া নানা কাজে গাছ লাগে। শুধু বৃক্ষরোপণই নয়, বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে কাঙ্ক্ষিত ফলাফল পেতে রোপিত বৃক্ষের পরিচর্যার আহ্বান পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। দর্শক দেখছেন চ্যানেল আই সংবাদ। এবার বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। দর্শক বিরতির পর আরও একবার স্বাগত চ্যানেল আই সংবাদে। অধ্যক্ষ, শিক্ষক ও জনবল সংকটে রয়েছে ময়মনসিংহের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি। প্রায় 41 কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রাতিষ্ঠানিক কয়েকটি ভবন থাকলেও নেই সংশ্লিষ্ট জনবল। ভুক্তভোগীরা বলছেন, অভিযোগ ও আন্দোলন করেও কোনো ফল পাওয়া যায়নি। শেখ মহিউদ্দিন আহমেদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। দেশে সরকারি পর্যায়ের 23টি হেলথ টেকনোলজি ইনস্টিটিউটের মধ্যে সর্বকনিষ্ঠ ময়মনসিংহ আইএইচটি। নির্মাণ কাজ শেষ হলে কোনো জনবল নিয়োগ না দিয়েই 2022-2023 শিক্ষাবর্ষ থেকে এখানে শিক্ষার্থী ভর্তি ও পাঠ কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের অধীনে ল্যাবরেটরি ও রেডিওলজি বিভাগের পাঠ কার্যক্রম চালু হয় এ প্রতিষ্ঠানে। বর্তমানে 3টি ব্যাচে 156 জন শিক্ষার্থী আছেন। দীর্ঘদিন ধরে শূন্য অধ্যক্ষের পদ। বাইরে থেকে 2 জন শিক্ষক এনে চলছে পাঠদান। নেই পর্যাপ্ত আসবাবপত্র, ব্যবহারিক ক্লাসের সরঞ্জাম। আমাদের কোনো ক্লাস টিচার নেই। আমাদের সিনিয়রদের গত 6 মাস যাবত কোনো ক্লাস হচ্ছে না। আমাদের হোস্টেলে যে বেডশিটগুলো ওগুলো আমরা নিজেরা কিনে নিছি, মানে ওগুলো সরকার থেকে দেওয়ার কথা ছিল, দেওয়া হয়নি। 9 লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় বিচ্ছিন্ন করা হয়েছে সংযোগ। দেখভালের কেউ না থাকায় ক্যাম্পাসে প্রবেশ করছে বহিরাগতরা। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন হোস্টেলে থাকা শিক্ষার্থীরা। আমাদের ক্যাম্পাসে প্রায় 80 জন মেয়ে আছে, কিন্তু আমাদের কোনো নিরাপত্তার ব্যবস্থাই নেই। এখানে প্রতিনিয়ত চুরি হচ্ছে এবং বহিরাগত আসতেছে, আইসা মাদক সেবন করতেছে। সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা না নিলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে বলে জানান জেলা সিভিল সার্জন। এটা দায়িত্ব তো নিতে হবে, দায়িত্ব তো আমাদের সবার, কারণ ছাত্রছাত্রীরা এখানে ভর্তি হয়েছে, যেহেতু সরকারি প্রতিষ্ঠান, সরকারের দায়িত্ব আছে এবং তাদের অনেকেই তো এখানে পড়াশোনা করবেই আসছে। এখানে পড়াশোনা ঠিকমতো যদি না হয়, অনেক ছাত্রছাত্রী আর অন্য কোথাও যারা ইন্টারমিডিয়েট পাশ করে এসে ভর্তি হয়েছে, তারা তো এখন অন্য কোথাও গিয়ে ভর্তি হওয়ার সুযোগটাও নাই। আইএইচটির সমস্যা সমাধানে শিক্ষার্থীরা বিক্ষোভ মানববন্ধন কর্মসূচি করলেও মিলছে না প্রতিকার। দ্রুত এর সমাধান চান তারা। সাদিয়া ওমর, চ্যানেল আই। বাংলাদেশি কর্মকর্তাদের সহযোগিতায় প্রায় 11 লাখ দিরহাম মূল্যের গয়না ভর্তি ব্যাগ উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে দুবাই পুলিশ। বাংলাদেশি মুদ্রায় 3,68,25,000 টাকার গয়না ছিল ওই ব্যাগে। এক দুবাই প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী একটি গয়না প্রদর্শনীতে অংশ নেওয়ার সময় এই ঘটনা ঘটে। তিনি প্রায় 1.1 মিলিয়ন দিরহাম মূল্যের হীরার টুকরো ভর্তি 4টি ব্যাগ সঙ্গে নিয়েছিলেন। গন্তব্যে পৌঁছানোর পর ব্যবসায়ী বুঝতে পারেন তার একটি ব্যাগটি হারিয়ে গেছে। বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশির সময় একজন বাংলাদেশি যাত্রী ভুলবশত দেখতে একই রকম নিজের ব্যাগ ভেবে নিয়ে বাংলাদেশে ফিরে আসেন। পরে ওই জুয়েলারি ব্যবসায়ী দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানালে দুবাই পুলিশ ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস ও বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ব্যাগটি খুঁজে বের করে। সব আইনি প্রক্রিয়া শেষ করে সব গয়নাসহ ব্যাগটি মূল মালিকের কাছে ফেরত দেওয়া হয়। এতে দুবাই পুলিশও
বাংলাদেশি কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা পেয়ে বিশেষ প্রশংসা করে। ইসরায়েল কিছু শর্ত না মানলে আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মঙ্গলবার নিজ মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে আলোচনায় একথা বলেন। শর্তগুলোর একটি হল গাজায় ভয়াবহ পরিস্থিতির অবসানে কার্যকর পদক্ষেপ নিতে হবে ইসরায়েলকে। দিন কয়েক আগে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে তার উদ্দেশ্যে চিঠি লেখেন যুক্তরাজ্যের 221 জন আইন প্রণেতা। এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবেন তিনি। এখন পর্যন্ত বিশ্বের 139টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এবার কৃষি সংবাদ। নীলফামারীর নারী উদ্যোক্তা রুমা অধিকারী বিদেশি প্রজাতির আম চাষ করে দারুণ সফলতা পেয়েছেন। মাত্র 2 লাখ টাকা বিনিয়োগ করে শুরু করেন 1 একর জমিতে মিশ্র জাতের আম বাগান। কর্মসংস্থানের সুযোগ হয়েছে স্থানীয় নারীদের। তার এই সফলতার পেছনে সহযোগিতা করছে কৃষি বিভাগও। নীলফামারী থেকে আনোয়ারুল আলম প্রধানের রিপোর্ট। সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের বালাপাড়ার নারী উদ্যোক্তা শখের বসে 3 বছর আগে 1 একর জমিতে আমের বাগান করেন। প্রথম বছর ফলন না আসলেও দ্বিতীয় বছরেই উঠে আসে বিনিয়োগকৃত অর্থ। আর এবার তার গাছে ঝুলছে দেশি বিদেশি রঙিন ও আকর্ষণীয় আম। আম বাগানে দেখাশোনা করি, 300 টাকা হাজিরা পাই, দিয়ে বাসা খরচ করি। আমের রং ও গুণগত মান রক্ষায় প্রতিটি আম মোড়ানো হয়েছে পলিব্যাগে। আমি এখানে আম বাগান করেছি। এই আম বাগান থেকে প্রথম বছর আমি ফল নেই। আমার মোটা 225টি আম গাছ আছে। এখান থেকে আমি গত বছর প্রায় 1.5 লক্ষ টাকার আম বিক্রি করছি। এবার আমি কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী প্রায় 5 থেকে 6 লক্ষ টাকার আম বিক্রি করব। নারী উদ্যোক্তার এই সফলতার পাশে রয়েছে কৃষি বিভাগও। নিয়মিত পরিদর্শন, ফলন ও বাজারজাতকরণ বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে। এই যারা বাণিজ্যিক ভিত্তিতে বাগান করেছে, যারা ঠিকমতো স্প্রে করেছে বা এই যে আমাদের গুড এগ্রিকালচার প্র্যাকটিসের আমাদের যে ব্যাগিং করেছে, তারা আসলে এই কালারটা ডেভেলপ হয়, তখন বাজারে নিয়ে গেলে দামটা সাধারণত বেশি থাকে। যেমন ব্যানানা ম্যাঙ্গো অনেক সময় যে যারা বাগান থেকে বিক্রি করছে যে চাষিগুলো, তারা 60 থেকে 70 টাকা কেজি বিক্রি করছে, কিন্তু আমরা যখন মূল বাজারে যখন কিনে থাকি তখন 150 টাকা, 200 টাকা, 180 টাকা এরকম বিক্রি করছে। এবং যারা বাণিজ্যিক ভিত্তিতে করেছে সবাই বেশ ভালো লাভবান হচ্ছে। নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি রুমা অধিকারী সৃষ্টি করেছেন কর্মসংস্থান। তার এই উদ্যোগ এখন উদাহরণ হতে পারে অন্য নারীদের জন্য। আনোয়ারুল আলম, চ্যানেল আই, নীলফামারী। এবার প্রকৃতি সংবাদ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ঘন ঘন লঘুচাপ ও নিম্নচাপ হওয়ার কারণে প্রবালদ্বীপ, সেন্ট মার্টিন সহ কক্সবাজার উপকূলে ভাঙন দেখা দিয়েছে। হুমকির মুখে মেরিন ড্রাইভ সড়কও। আতঙ্কে দিন পার করছে উপকূলের বাসিন্দারা। দেখা দিয়েছে পরিবেশে বিপর্যয়ের শঙ্কা। পরিস্থিতি উত্তরণে জলবায়ু সহিষ্ণু বেড়িবাঁধ নির্মাণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। কক্সবাজার থেকে সরওয়ার আজম মানিকের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব আর বৈশ্বিক উষ্ণতায় বাড়ছে সাগরের পানির উচ্চতা। ঝড়, জলোচ্ছ্বাস সহ ঘন ঘন লঘুচাপ ও নিম্নচাপে বিপর্যস্ত উপকূলের জনজীবন। অস্বাভাবিক জোয়ারে প্রবালদ্বীপ, সেন্ট মার্টিন, মহেশখালী, টেকনাফ ও কুতুবদিয়া উপকূলের বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে লবণাক্ত পানি। আমাদের বর্ষাটা যদি রক্ষা করা হয় তাহলে মানুষ একটু শান্তিতে থাকতে পারবে। সবসময় লবণাক্ত মাঠ এবং কৃষি জমি প্লাবিত, আমরা গরিব ভাষায় ঘর বাড়ি বিলীন হয়ে যাচ্ছে। এমন অবস্থায় যদি আমাদের চলতে থাকে তাহলে কুতুবদিয়ার এই দ্বীপ বিচ্ছিন্ন হয়ে যাবে। ভাঙ্গন হুমকিতে উপকূলের রক্ষা কবচ খ্যাত মেরিন ড্রাইভ সড়ক। দেখিতে মোটামুটি 8-10 জায়গা তো ঠান্ডা বাইরে মানে দোনা রাস্তার মধ্যে বাইছে গাই বেশি করে বাইরে যাবে মানে আরল ঘর বাড়ি আরো থাকিবার ইন্দিরা গিয়া নাই। জলবায়ুর অভিঘাত থেকে উপকূলের জনজীবন রক্ষায় নেওয়া হয়েছে নানা পরিকল্পনা। আমরা প্রকল্প তৈরি প্রায় শেষ পর্যায়ে, হয়তো
আর 1 মাসের মধ্যে আমরা ওটা জমা দিয়ে দিব। সরজমিন পরিদর্শন করে আমাদের পানি উন্নয়ন বোর্ড যে আছে এবং অন্যান্য যে সংশ্লিষ্ট দপ্তর তাদের সাথে মিলে আমরা ব্যবস্থা নেব। পরিকল্পনায় থেমে না থেকে টেকসই বেড়ি বাঁধ নির্মাণ সহ প্রাণ প্রকৃতি রক্ষায় দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি উপকূলবাসী। কক্সবাজার থেকে সারোয়ার আজম মানিক, চ্যানেল আই। এবার খেলার খবর। ইতিবাচক ফল আশা করছে ঢাকা। নবীন রাজনৈতিক ব্যবস্থার ভিত্তিতে জাতীয় ঐক্য গঠনের চেষ্টা চলছে বললেন প্রধান উপদেষ্টা। অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার। 15 বছর ফ্যাসিস্ট সরকারের শাসন ব্যবস্থায় পুরো জাতির উপর চলেছে স্টিম রোলার বললেন শীর্ষ রাজনীতিকরা। গণতন্ত্রকে হত্যা করা হয়েছে মন্তব্য। ইভিএমে ভোট দিতে না পারা মানুষ পিআর পদ্ধতি কিভাবে বুঝবে বলে বিএনপির প্রশ্ন। এ পদ্ধতির নির্বাচনের দাবি থেকে সরে আসা উচিত মন্তব্য। এবং ভোলার বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে প্রকৃতি ও জীবন ক্লাবের ব্যাপক সবুজায়ন। পরিবেশ প্রতিবেশ সুরক্ষায় কল্যাণকর উদ্যোগকে সামাজিক আন্দোলনের রূপ দেওয়ার আহ্বান। দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।